কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। হাওড়ার বেলুড়ে লোহার কারখানায় বিস্ফোরণের ঘটনা, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঠিক কিভাবে এই বিস্ফোরণ সে বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার একটি লোহার কারখানায় বিস্ফোরণের ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণের ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। লোহার কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা, কিভাবে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটলো, কতজন আহত হয়েছেন, কি পরিস্থিতি সার্বিক বিশদে জানবো। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি। লোহা কাটার সময় বিপত্তির ঘটনা ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ। বেলুড়ে লোহার কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কিভাবে এই বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি জানতে পারা যাচ্ছে, কতজন আহত হয়েছেন? জগন্নাথ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। জগন্নাথ, ঠিক কি কারণে এই বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে কি জানতে পারা যাচ্ছে, কতজন আহত হয়েছেন? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এখন এটা খবর, 4 জন আহত হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। একজনের পা উড়ে গেছে, একজনের হাত উড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতাটা এতটাই ছিল, যখন গ্যাস সিলিন্ডার দিয়ে এই কর্মচারীরা লোহাগুলো কাটছিল সেই সময় একবারে 800 থেকে 900 মিটার দূরে, অর্থাৎ এই এলাকার অনেকটা বাইরে লোহার টুকরো চলে যায়। এবং যারা আহত হয়েছে তাদের আমি তোমাকে দেখাবো কি ভয়াবহ চিত্র। তাদের শরীরের অংশ দেয়ালে রক্ত এবং মাংস ছিটকে পড়েছে। কি বড় বিস্ফোরণ তুমি ধারণা করতে পারছো। দেয়ালেতে তাদের শরীরের অংশ এবং রক্ত একদম ছিটকে রয়েছে। অর্থাৎ ঘটনাস্থল যেটা ভিক্টোরিয়া হাউস, যে ভিক্টোরিয়া মার্কেট, যে মার্কেটের ভেতরে এখানে কাটা হচ্ছিল গ্যাস সিলিন্ডার দিয়ে। এই যে গ্যাস সিলিন্ডার দিয়ে কাটা হচ্ছিল এবং ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর তাদের যে একজনের পা একবারে বড়সড় ক্ষতি হয়েছে এবং গুরুতর আহত হয়েছে। আরেকজনের হাত উড়ে গেছে, আরো 2 জন গুরুতর আহত হয়েছে। তাদের হাওড়া হাসপাতাল থেকে কারণ কি বলে মনে করা হচ্ছে? চাঞ্চল্য। দেখো, এখনো বিশেষজ্ঞ টিম ভেতরে ঢুকেছে হাওড়া। আমি দেখাতে বলবো, হাওড়া সিটি পুলিশের কর্তারা এবং বিশেষজ্ঞরা এই মুহূর্তে কারখানার ভেতরে তারা তদন্ত করছে, তদন্ত করে দেখাচ্ছে। যেখানে বলে রাখতে পারছি যে ছাড় লোহা, অর্থাৎ বিভিন্ন ট্রান্সফর্মার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এখানে কাটা হয়। সেই ট্রান্সফর্মার থেকে শুরু করে বিভিন্ন যে যাবতীয় বস্তু রয়েছে তাকে কাটতে গিয়েই এই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এবং বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল, তোমাকে বলছি 800 থেকে 900 মিটার দূরে লোহা ছিটকে গেছে, আশেপাশে কেঁপে গেছে বিভিন্ন জায়গায়। এখানকার মানুষজন আতঙ্কে অনেকে রয়েছে। আমি জিজ্ঞেস করবো, এই যে ভয়াবহ বিস্ফোরণ, এর আগে এখানে কোনোদিন হয়েছিল না? স্যার, पहली बार देखा हम लोग, पहली बार हुआ। এই যে বিস্ফোরণ हुआ, बहुत तो बुरी तरह घायल हुआ। घायल हुआ सर, हम लोग आए थे, दो आदमी था, 2 आदमी घायल हुआ। एक आदमी को टोटो में बैठा के ले गए, एक आदमी अपना वो भागता। अब बाबू लोग कोई थे नहीं गोडाउन का, भाई टोटो में बैठाया, हम लोग बैठाया। টোটো চালক है, मैं টোটো চালককে আমি পেয়ে গেছি, জিজ্ঞেস করবো কি পরিস্থিতি দেখলে যারা আহত হয়েছে। टोटो चालक नहीं हम, टोटो वाले हम लोग लाइव पकड़ के, टोटो वाला देख के डर के वो ले जाने नहीं मांग रहा था। हम लोग जबरदस्ती आपका MT अरमान
हम लोग का एरिया का वाइट प्रेसिडेंट सलमान खान फोन किया जो था। घायल हुआ था किसने बुरी तरह घायल हुआ था? घायल जो हुआ, एक आदमी का हाथ कटा हुआ, एक आदमी का जिसका पाँव कटा वो सर जखाड़ा वहाँ पे गिरा हुआ था। उसको किसी यहाँ बाहर में गिरा हुआ था? काम अंदर हुआ है, तो मतलब कि चोट लगने के बाद अगला आदमी भाग के निकला बाहर निकल के वहाँ रुक गया। यहाँ पर मोटा मोटी 70 से 80 आदमी खड़ा था। यहाँ पर कोई आदमी हेल्प के लिए आगे नहीं बढ़ा, कोई हेल्प नहीं किया। দেখো অঙ্কুরদা শুনতে পারলে যে একবারে আহত, গুরুতর আহত অবস্থা, গেটের বাইরে পড়েছিল রক্তাক্ত অবস্থায়, কেউ হেল্প করেনি এবং সাধারণ মানুষ আছে বেশ কিছুজন টোটো চালক এবং সাধারণ মানুষ। তোমাকে দেখাবো এখনো কতটা দূরে রক্ত পড়ে রয়েছে, এখানে জায়গাটা ঘিরে রেখে দেওয়া হয়েছে। এই ঘটনাস্থলটা তোমায় দেখাবো, এখনো পর্যন্ত এখানে রক্ত পড়ে রয়েছে, কতটা দূরে ঘটনা ঘটেছে এই জায়গায়। মানে বিস্ফোরণের তীব্রতা তুমি বুঝতেই পারছো যে কতটা ভয়াবহ ছিল। এই জায়গা ছাড় লোহা, অর্থাৎ বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার, রেলের যাবতীয় বস্তু, ছাড় লোহা যেগুলো আছে সেইগুলোকে এনে ভেতরে কাটাই হয়। সেই কাটাইয়ের সময় এই ঘটনা ঘটেছে। শুধু এই প্রথম ঘটনা নয়, ঘুষুরি এইখানে তিনবার ঘটনা ঘটেছে। পুলিশের যে এক বছরের মধ্যে তিনবার ঘটনা, পুলিশের কোনো নজরদারি নেই। এই যে কারখানাগুলিতে যে অবৈজ্ঞানিকভাবে যেভাবে কাটা হয় সেইভাবে যে দুর্ঘটনা ঘটবে স্বাভাবিক, কিন্তু তারপরেও এইসব কারখানা কোনো নজরদারি নেই। ভিক্টোরিয়া হাউস, এখানে ভিক্টোরিয়া মার্কেট, প্রচুর কারখানা রয়েছে। সেই কারখানার মধ্যে লোকজনও রয়েছে, তারা একেবারে হতচকিত, ভয় পেয়ে যায়। কারখানায় 4 জন ছিল, 4 জনই আহত হয়েছে। এই মুহূর্তে তাদের কলকাতা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে ঘটনাস্থলে। হাওড়া সিটি পুলিশের কর্তারা যেরকম রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের জগন্নাথ, এই যে যেটা তুমি জানাচ্ছ দর্শকদের যে অবৈজ্ঞানিক ভাবে এখানে এই কারখানাগুলোতে কাজ চলে, যার ফলে যে প্রয়োজনীয় সতর্কতা প্রয়োজন তা না থাকার কারণেই আজকের এই সিলিন্ডার বিস্ফোরণ। সামনে যারা থাকেন বা যারা এই সমস্ত কারখানায় কাজ করেন, প্রত্যেকে একটা বিরাট জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেই বিষয়ে কি বলছেন ওরা, যে কেন পুলিশ এই বিষয়টা দেখে না, পুলিশের ভূমিকা নিয়েই বা ওরা কি বলছেন? কথা বলো ওদের সঙ্গে। দেখো আমি কথা বলার চেষ্টা করি। এই যে বিস্ফোরণ হয়েছে এখানে অনেকে রয়েছে, তোমরা ছিলে বিস্ফোরণ যখন? কেউ শুনেছো তুই ঘটনাটা? এখানে কাজ করো তোমরা? এখানে কাজ করে না, এখন অনেকে সরে গেছে। তবে যারা খবর শুনছে তারাই ঘটনাস্থলে আসছে। ভেতরে প্রচুর কর্মচারীরা রয়েছে এই মুহূর্তে, ভেতরে তারা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই মুহূর্তে। আরও অনেক লেবার রয়েছে। তোমরা তো বিভিন্ন কারখানায় কাজ করো, এই যে অবৈজ্ঞানিকভাবে কাজ হয়, এই যে কাজটা, তোমাদের ভয় লাগে তো একটু? ভয় বলতে কি, আমাদের এইটা অন্য ধরনের কাজ হয়েছে, আমরা দেখিনি, সেটা আওয়াজ পেয়ে আমরা ছুটে এলাম। দেখো সবাই আশেপাশে যত কারখানা রয়েছে সবাই ছুটে এসেছে। এইখানে আরো কিছু রয়েছে যারা রয়েছে, আমি এখানে জানবো। তুমি তো ঘটনা হওয়ার পর ছুটে এসেছিলে, কি দেখলে? जी बहुत घायल है वो, हम लोग गए हॉस्पिटल, इसको छोड़ के आए, वहाँ से फिर पीजी भेजे उनको, पुलिस सब गया हुआ है। अब यहाँ पर भाई बोला यहाँ पर आए हम लोग। এই যে অবৈজ্ঞানিক ভাবে এখানে কাটা হয়, মানে কোনো নিয়ম না মেনে গ্যাস সিলিন্ডারে কাটা, এটা তো খুব রিস্ক হয় কর্মচারী আছে। নজরদারি হয় না পুলিশের? जी पुलिस की করবে, जिसका माल है, काम तो यही होता है, लोहा कटिंग का। पुलिस एरिया पूरा ही लोहे का ही है, फैक्ट्री है। তুমি দেখো জীবনের ঝুঁকি নিয়ে এইসব কর্মচারীরা এইসব কারখানায় কাজ করে এবং প্রায়শই এই ঘটনা ঘটে। 1 বছরের মধ্যে 3বার বিস্ফোরণ হয়েছে এই এলাকায়, আবার হলো, এবং তারপরেও কোনো হুঁশ ফেরেনি প্রশাসনের। কেননা এই যে অবৈজ্ঞানিকভাবে কাটা, তার ফলে বিস্ফোরণ এবং বারবার ঘটছে এবং মানুষের জীবনহানি হয়েছে। এর আগে আবার ভয়াবহ ঘটনা ঘটলো। তোমাকে বলে রাখি যে সিলিন্ডারটা বাস্ট করেছে 800 থেকে 900 মিটার, অর্থাৎ এই এলাকার অনেক বাইরে গিয়ে লোহার বড় বড় টুকরো ছিটকে পড়েছে এবং যারা আহত হয়েছে তাদের মাংস এবং রক্ত দেয়ালে ছিটকে পড়েছে। অর্থাৎ কারখানা যেখানে বিস্ফোরণ হয়েছে তার থেকে 100 থেকে 200 মিটার দূরে এই কারখানা থেকে 100 থেকে 200 মিটার দূরে তাদের দেহের বিভিন্ন মাংস অংশ এবং রক্ত ছিটকে পড়েছে। এখনো ভেতরে চলছে। এখানে রয়েছে প্রাক্তন কাউন্সিলর হাওড়া পুর বোর্ডের লোককেও আমি পেয়ে গেছি। এই যে কারখানাগুলো অবৈজ্ঞানিকভাবে লোহা কাটা, বারবার বিস্ফোরণ ঘটছে, আপনি কি বলবেন? না, এটা খুবই দুঃখিত, আমরা এসে দেখেছি। এটা সত্যি কি, মানে এরা কোনো নিয়ম কানুন কায়দা 1 বছরে 3বার এরকম ঘটনা ঘটলো, পদক্ষেপ করা হয়নি কেন?
আমি আইসি সাহেবকে বললাম, আর আমাদের ডিসি নওয়াজ সাহেব আছেন, এসিপি আমাদের আছেন। এই এলাকায় এক বছরের মধ্যে তিনবার ঘটনা ঘটলো, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো আমি বললাম কি কারখানা আগে প্রথম সিল করুন আর তদন্ত করে অন্যান্য কারখানাগুলোর উপর কি আদৌ কোনো নজরদারি আছে পুরসভা বা প্রশাসনের? ঘটনার সময় আমরা সব জোগাড় হয়ে যাই, তারপর যে যার বাড়িতে চলে যাই। আপনাদের পুরসভার থেকে এইসব কারখানায় নজরদারি হয় যে এখানে এইভাবে বেআইনিভাবে কাজকর্ম চলছে? আমাদের পৌরসভাকে আমি এসডিও ম্যাডামকে জানিয়েছি, অনেকদিন তো ভোট হয়নি, সেই জন্যে মানে এখানে একটু লেক আপ মানে হচ্ছে কমিউনিকেশন। তো এটা আমরা এসডিও ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি কি আপনার তরফ থেকে আমাদের দুজন এসআইকে উনি ঠিক করে দিয়েছেন, পুরো ব্যাপারটা দেখে কি উচিত সেটা উনি করবেন। দেখো, হাওড়া বোর্ড অফ কাউন্সিলের সদস্য রিয়াজ আহমেদ যেটা জানালেন যে এখানে তিনি ডিএমকে পুরো বিষয়টা লিখিত জানাবেন। এখানে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে, একবার না, একদম মৃত্যুর মুখে পৌঁছে যাচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য পুরসভার পক্ষ থেকে কি বা কোম্পানির পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত? না, দেখো, এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণের হয়নি। তবে ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদ কর্তারা এবং হাওড়া পুরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ সদস্যরা তারা রয়েছে। তারা এই বিষয়টা এইবার তারা জোর দিয়েছে, যেহেতু কোনো নির্বাচন হয়নি হাওড়া পুর বোর্ডে, তাদের ক্ষমতার বাইরে রয়েছে, সেই জন্য তারা পদক্ষেপ নিতে পারে না। তবে ডিএমকে এই নিয়ে চিঠি জানাবে। বারবার কেন ঘুষুরির এই অঞ্চলে এই লোহা কাটতে গিয়ে বিস্ফোরণ, শুধু ভয়াবহতা তুমি দেখলে অবাক হয়ে যাবে যে কত বড় বিস্ফোরণ হচ্ছে। যে যারা এই আহত হয়েছে, যারা 4 জন, তারা একবারে গেটের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, কেউ সাহায্য এগিয়ে আসছিল না। কিন্তু কয়েকজন যুবক, আশেপাশের মানুষজন, টোটো চালক, তারা সাহসিকতা দেখিয়ে তাদের হাসপাতালে নিয়ে যায়। তাদের দেহের বিভিন্ন অংশ প্রায় 100 থেকে 200 মিটার দেয়ালের মধ্যে রয়েছে এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে এই যে এলাকাগুলিতে বারবার যে বেআইনি কাজ হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজকে নড়ে চড়ে হয়তো বসবে, এই বড় ঘটনা ঘটার পর প্রশাসনের তরফ থেকে হয়তো পদক্ষেপ, আবার যেই কেসে, অর্থাৎ প্রদীপের নিচে অন্ধকার যেটা বলি, যে প্রশাসন ঘটনা ঘটলেই পদক্ষেপ নেয়, তারপরে আবার যখন ঘটনার স্মৃতি ছিল অনেক দিন হয়ে যায়, তারপরে বিষয়টা চলে যায়। তবে এখানে প্রচুর কর্মচারী, লেবাররা সবাই আতঙ্কিত। তোমরা আশেপাশে কারখানায় কাজ করো নাকি? এখানে আওয়াজ শুনতে সব এসেছে, এখানে যারা আওয়াজ পেয়ে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে। তবে এই ঘটনার আকস্মিকতাটা দেখে সবাই শিহরণ এবং আতঙ্কিত হয়ে রয়েছে যে কেন বারবার এই অবৈজ্ঞানিকভাবে লোহা কাঠ থেকে বিস্ফোরণ, মানুষের মৃত্যু ঘটছে। আজকে পরিস্থিতির উপর নজর রাখো, বিশেষজ্ঞ টিম ভেতরে রয়েছে, তারা কি রিপোর্ট দেয়, ঠিক কি কারণে এই বিস্ফোরণ বিশদে জানো তাদের কাছ থেকে। আমরা দেখলাম বেলুড়ের লোহার কারখানায় বিস্ফোরণের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ধন্যবাদ জগন্নাথ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে। আজ কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে ভোট পরবর্তী হিংসা নিয়ে। গত 12ই জুন পর্যন্ত রাজ্যের কাছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানিয়ে 560টি ইমেল এসেছে। একথাই আজ রাজ্য পুলিশের মহানির্দেশক তথা ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জানিয়েছেন এবং তার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে যে 2টি মামলা করা হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে এর আগেই প্রথমে 19শে জুন পর্যন্ত নির্বাচন কমিশন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলে। পরবর্তীকালে অবশ্য সেই 2 দিন আরও বাড়ে, 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী রাখার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজকে কলকাতা হাইকোর্টের কাছে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাখার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো আপত্তি নেই। আজ একথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আইনজীবীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে সুস্পষ্টভাবে জানানো হয়েছে। সেক্ষেত্রে এই মামলাটির ক্ষেত্রে পরবর্তী যে শুনানি, সেই শুনানি রয়েছে আগামী 21শে জুন। সেই দিনই এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী পর্যবেক্ষণ জানাবে।
মুম্বাইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি কারণে এই সাক্ষাৎ, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে তৃণমূল সূত্রে? দেখো অঙ্কুর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল প্রকাশের দিনই বলেছিলেন যেভাবে এক্সিট পোল দেখানো হয়েছে, যেভাবে দেখা গেছে যে সেখানেতে এই এক্সিট পোলের ফলে শেয়ার মার্কেটের কখনো উত্থান কখনো পতন হয়েছে, কিন্তু বেশ কয়েকটি শ্রেণী তাদের কিন্তু উত্থানই হয়েছে শেয়ার মার্কেটে, সেখানে পতন হয়নি। এবং বেশ কয়েকটি শিল্প সংস্থার বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল। তা নিয়েই কিন্তু সেবির সঙ্গে তারা আগামীকাল সাক্ষাৎ করবেন। তার আগেই তারা কিন্তু শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করছেন। সেখানে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, এবং এখান থেকে তারা উদ্ধব ঠাকরের বাড়িতেও যাবেন, সেখানেও তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই এক্সিট পোলকে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এক্সিট পোলে যে উল্টো ফল হবে তৃণমূল কংগ্রেস আগেই বলেছিল। সেই জায়গাতেই শেয়ার মার্কেটে যে উত্থান পতন হয়েছে এবং তাতে এক শ্রেণীর মানুষ যেভাবে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছেন, তাই নিয়ে তারা কিন্তু সেবির কাছে অভিযোগ জানাবেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সাগরিকা ঘোষ তারা ঠিক কি বক্তব্য রেখেছেন আমরা শোনাবো একে একে। We need an investigation to instill confidence amongst the people at large. An investigation is needed. An investigation is needed. Who has done, whether it has been done or not. Now this question remains. If this type of exit poll continues, in future there would be also this share scam. Whether this exit poll is being done for the profit of some politicians or the agencies who are doing it. 8 तारीख को जब नतीजे आए, एग्जिट पोल बिल्कुल गलत निकले, मार्केट क्रैश हो गया, छोटे निवेशक को 30 लाख करोड़ का नुकसान हुआ। छोटे निवेशक, जो आम आदमी निवेशक, इनके नुकसान के लिए जिम्मेदार कौन? सेबी जांच करो, क्या एग्जिट पोल के जरिए बड़े एफआईआईज या राजनीतिक ताकत, क्या उनको लाखों करोड़ों का फायदा हुआ है? ये सेबी को जांच करना है। अगर स्कैम का प्रमाण निकला, प्रधानमंत्री, गृह मंत्री, वित्त मंत्री इस বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই এই বৈঠককে কেন্দ্র করে নতুন সমীকরণের ইঙ্গিত খুঁজছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। আপনারা সকলেই জানেন গতকাল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল, তারপরেই মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। আজকে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পরেই অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ, তার তথাকথিত তার বাড়িটি প্রাসাদ নামেই খ্যাত, সেই প্রাসাদে যান মুখ্যমন্ত্রীকে রাজবংশীদের উত্তরীয় গুয়া পান দিয়ে তাকে অভ্যর্থনা জানান বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। হঠাৎ করে বিজেপি রাজ্যসভার সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই জল্পনা সৃষ্টি হয়েছে, যদিও বিজেপির রাজ্যসভার সাংসদের পক্ষ থেকে এই জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়ে সৌজন্য সাক্ষাৎ বলেই বর্ণনা করা হয়েছে। সাম্প্রতিক অতীতে একদিকে ধূপগুড়ি পুরসভা নির্বাচন এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে ধূপগুড়ির নির্বাচন এবং তার পাশাপাশি লোকসভার যে নির্বাচন, সেই নির্বাচনে এই কেন্দ্র থেকে কোচবিহার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফল অবশ্যই চমকে দেওয়ার মতো। তার কারণ এই জায়গায় নিশ্চিত প্রামাণিক, তার সঙ্গে অনন্ত মহারাজের সমীকরণের জোরেই ভারতীয় জনতা পার্টি একেবারে নিঃসন্দেহ ছিল এই আসনটি তারা ধরে রাখতে পারবে। কিন্তু উত্তরবঙ্গে কোচবিহার আসনে একটা বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, যে সাফল্যের পেছনে স্থানীয় বেশ কয়েকটি সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে অনন্ত মহারাজের সঙ্গে লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। কোচবিহারের আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজের এই সাক্ষাৎকে কিভাবে দেখছে স্থানীয় রাজনৈতিক মহল? একদমই, দেখো আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে গ্রেটার কোচবিহারের নেতা রয়েছেন অনন্ত মহারাজ, তার যে সাক্ষাৎকার বা বৈঠক, এটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। প্রায় 30 মিনিটের এই বৈঠক। তবে মুখ্যমন্ত্রী বেরিয়ে কিন্তু তার মুখে কিন্তু যথেষ্ট একটা উচ্ছ্বাস ছিল। তবে এই বৈঠক নিয়ে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ না খুললেও অনন্ত মহারাজ যেটা জানিয়েছেন যে একমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎকার করতেই তিনি মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছিলেন। তাকে কিন্তু গুয়া পান এবং হলুদ গামছা দিয়ে তাকে সম্বর্ধনা জানান অনন্ত মহারাজ। তবে একটি কথা বলে রাখি যে কোচবিহার লোকসভা কেন্দ্রে এই রাজবংশী ভোট কিন্তু যথেষ্ট বড় একটা ফ্যাক্টর, কারণ এই লোকসভা কেন্দ্রে প্রায় 30% রাজবংশী ভোট রয়েছে। এই ভোট কিন্তু এবার রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূলের পক্ষেই পড়েছে, কারণ গত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক প্রায় 54,000 ভোটে ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কিন্তু পরাজিত করেছিল। তবে এবারের লোকসভা নির্বাচনে যেটা আমরা দেখতে পেরেছি যে 39,250 ভোট পেয়ে নিশীথ প্রামাণিককে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তবে এই যে জয়, এই যে ভোটের যে ব্যবধান, এই ব্যবধান কিন্তু অনেকটাই রাজবংশী ভোট বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে মুখ্যমন্ত্রী এই গণনার পরে আজই প্রথম কিন্তু কোচবিহারে আসেন। গতকাল রাতে এসছেন। উত্তরবঙ্গ সফরে তুমি জানো যে উত্তরবঙ্গে একটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্র। তো গতকাল তিনি কিন্তু সার্কিট হাউসে ছিলেন এবং আজকে মদন মোহন মন্দিরে পুজো দেন। তারপরে কিন্তু অনন্ত একদমই, দেখো বিজেপির সঙ্গে কিন্তু অনন্ত মহারাজের দূরত্ব অনেকটাই তৈরি হয়েছে। গত লোকসভা নির্বাচনের আগের থেকেই আমরা দেখতে পেরেছি যে বিজেপির কর্মী সমর্থক যারা সভা করছিলেন সেই সময় কিন্তু সেই সভা স্থলে কিন্তু গ্রেটার কর্মী সমর্থকদের ভিড় দেখা যায়নি। হলুদ পতাকায় ছয়লাভ, যেটা আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছিলাম। তবে এবার কিন্তু লোকসভা নির্বাচনে সেটা কিন্তু দেখতে পারেনি কোচবিহারের মানুষ। সেই কারণেই মনে করা হচ্ছে যে দূরত্ব একটা বাড়ছে বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের, এই কথা বলাই যায়। কারণ আমরা মাঝে মধ্যেই সরব হতে শুনেছি যে তাকে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। অনন্ত মহারাজের একটা মূল যে দাবি যে কোচবিহারকে আলাদা রাজ্য করতে হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই দাবি থেকে সরে এসে যে কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা কেন্দ্রের তরফ থেকে কিন্তু সদর্থক বলে বলা হয়েছিল অনন্ত মহারাজকে, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যায় যে অমিত শাহ তাকে ফোন করে কিন্তু বলেছিলেন যে এই কেন্দ্রশাসিত অঞ্চল কোচবিহার হবে না। দলবদলের ক্ষেত্রে সেক্ষেত্রে কোন শর্ত থাকতে পারে কি মনে হয়? এখনো পর্যন্ত রাজনৈতিক মহল কি অনুমান করছে? দেখো আজকে প্রায় 30 মিনিট বৈঠক চলে, নিতান্তই একাকী এই বৈঠক। তবে এই বৈঠকে কিন্তু অনন্ত মহারাজ যেটা বলছেন যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে তৃণমূলের কাছে কিন্তু মানে অনেকটাই ঘনিষ্ঠ হবে এই অনন্ত মহারাজ, কারণ সামনেই 26-এ নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে। শুধু তাই নয়, সিতাই বিধানসভা কেন্দ্রেও কিন্তু নির্বাচন রয়েছে, কারণ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কিন্তু সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, কিন্তু তিনি এবার লোকসভায় তিনি জয়ী হয়েছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অনন্ত মহারাজের সঙ্গে এই বৈঠক, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। আজকে এই বৈঠকের পর কি বলেছেন অনন্ত মহারাজ আমরা শোনাবো। আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশের। দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমাবী চিলারের জন্ম জয়ন্তী, উনি এখানে আসছেন। হ্যাঁ, আর আজকে উনি আমার বাড়িতে আসলেন। আজকে যে বৈঠকটা হলো, এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটাকে আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম? না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে, এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। আমি তো জানতাম না, রাজনৈতিক কোনো আলোচনা নেই।
নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আসছি মা, আমার টাই আসছি। দেখি দেখি দেখি, তোমার পছন্দের রাজা সুইস রোল, তোমার রুমাল। বৌমা আগে ওষুধ। মা হ্যাপি বার্থডে। রাজা সুইস রোল অ্যান্ড কেকস, একসাথে একসাথে মিষ্টি স্বাদে হোক ভালোবাসার স্বাদ পূরণ। কি মিস্টার কুমার, সুগার কন্ট্রোলে আছে তো? হ্যাঁ ডক্টর। ক্লান্তি, বারবার খিদে পায়? এখন আর পায় না। আর ওজন? ওটাও নরমাল ডক্টর। গুড গুড, কিপ ইট আপ। আমার মতো আপনিও ভরসা রাখুন শুধু ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর ডায়াবেটিস কেয়ারের উপর। কেবল এর ট্রিপল কেয়ার সিস্টেমেই আছে হাই ফাইবার, উচ্চমানের প্রোটিন আর 36টি নিউট্রিয়েন্ট, যা ব্লাড সুগার সামনে রাখতে সাহায্য করে 4 সপ্তাহে। ডক্টর ফিজ? ডাইনোসর রাইড। এনশিওর ডায়াবেটিস কেয়ার। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। নিউজ আপডেট নিবেদনে রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। নিউজ আপডেট নিবেদনে রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর ইতিমধ্যেই 2 লাইনে ট্রেন চলাচল অনেকটা শুরু হয়েছে, তবে বেশ কিছু ট্রেন এখনো পর্যন্ত স্বাভাবিক পরিষেবা দিতে পারছে না, রেলওয়ের সিদ্ধান্ত। কিন্তু এর সঙ্গে সঙ্গে যে প্রশ্ন উঠে আসছে যে রাঙাপানিতে ভয়াবহ রেল দুর্ঘটনার দায় কার? দুর্ঘটনার কারণ খুঁজতে আজ থেকেই জিজ্ঞাসাবাদ পর্বও শুরু হয়েছে। এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে সে বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? দেখো, কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং তাদের সঙ্গে সঙ্গে প্রায় 15 জনের একটি আধিকারিকের দল তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বেশ কিছু কাজ, প্রথম পর্যায়ের যে কাজ, দুর্ঘটনাস্থলের সমস্ত কিছু সরিয়ে নেওয়ার আগে তার যে মাপঝোঁক থাকে সেই মাপঝোঁকের কাজ, সঙ্গে লগবুক, মেমো বুক এবং সিগন্যালিং রুম, সেগুলোকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বা সিজ করে নেওয়া হয়েছে। এবং তার পরবর্তী পর্যায়ের আজকে থেকে কিন্তু তারা যে সমস্ত রেলকর্মীরা সেই সময় ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কি ঘটেছিল, কার হাত দিয়ে নথি বা মেমোগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়টি এবং স্টেশন মাস্টার যিনি সেই নথি বা মেমো লাগু করেছেন সেই সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণভাবে আগামীকাল থেকে শুরু হবে। ইতিমধ্যেই যে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে যে প্রাথমিক পর্যায়ের কাজ সেগুলোকে সম্পন্ন করা হয়েছে। তবে যে তথ্য বারবার করে উঠে এসছে যে রানীপাত্র এবং ছত্তরহাট এই দুটির মধ্যখানে যে সিগন্যালিং খারাপ হয়েছিল তারপর প্রায় বেশ কয়েক ঘন্টা বাদে 8:27 প্রথম যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যাকে প্রথম ইস্যু করা হয় এই মেমো এবং তারপর আরও একটি মালগাড়ি এবং তাকেও ইস্যু করা হয় এই মেমো।
তারপরেও কিভাবে এই দুর্ঘটনা, চালকের নজরে কিভাবে এলো না সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাস্ট কামরা, তার সঙ্গে সঙ্গে তার হাতে মেমো থাকার পরেও প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই মেমোতে কতটা গতিবেগ তারা রাখতে পারেন বলে নির্দেশ দেওয়া থাকে? এই মেমোর অনুযায়ী যে নিয়ম, সেই অনুযায়ী 10 থেকে 30-এর মধ্যে গতিবেগ রাখতে হয়, যাতে ভাবে কোনোভাবেই দুর্ঘটনা না ঘটে বা দুর্ঘটনা সামনে এলে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সেই বিষয়টিও কিন্তু নজরে রাখা হচ্ছে, কারণ গতিবেগ অন্যতম একটি বিষয়। যদি গতি না থাকতো মালগাড়ির, তাহলে এত বড় আকারই ধারণ করতো না। সব থেকে বড় বিষয়, যেহেতু সিগন্যালিং একেবারেই ম্যানুয়াল প্রসেসে চলছিল, সেক্ষেত্রে যে নির্দেশিকা জারি থাকে সেই অনুযায়ী কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল তার নির্দিষ্ট সিগন্যালে থেকে দূরত্বে। সেই অনুযায়ী পরবর্তী ট্রেনটি কিভাবে দাঁড়ালো না, সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্নচিহ্ন উঠছে। এবং লোকো ড্রাইভার দুজনেই, অ্যাসিস্ট্যান্ট লোকো ড্রাইভার এবং যিনি মেন লোকো ড্রাইভার ছিলেন, তারা দুজনেই কিভাবে সেটা এড়িয়ে গেলেন সেটা নিয়েই প্রশ্নচিহ্ন তুলছে সমস্ত যাত্রীরা। এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে কমিশনারও দাবি করেছেন তিনি সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন। এই তদন্ত প্রক্রিয়া বেশ কিছুদিনের দীর্ঘ হতে চলেছে। কবচ নিয়ে যে কথাটা প্রথমেই আমরা দেখেছিলাম উঠেছিল, আজকে কি সেই বিষয়ে কোনো আলোকপাত করা হয়েছে? একেবারেই, যেহেতু প্রত্যেকবার ভারতীয় রেলের তরফ থেকে বারবার করে নজরে রাখা হয় কবচকে, এবং সেক্ষেত্রে কবচের মতন একটা গুরুত্বপূর্ণ অ্যাপস সেটি প্রত্যেকটি লোকোমোটিভে ইনস্টল থাকার কথা। কারণ এখন যে পরিমাণে সুরক্ষার দিকে, যাত্রী সুরক্ষার দিকে ভারতীয় রেল নজর দিচ্ছে, তাতে প্রধান সুরক্ষা কবচই বলা হচ্ছে কবচকে। সেই কবচ যদি বা থেকে থাকে, সেই কবচ কেন কাজ করলো না? কারণ কবচের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু সিগন্যালিংয়ের আগেই সেটি থেমে যাবে, বা সামনে কোনো ট্রেন থাকলে সে নির্দেশিকা দেবে ড্রাইভারকে এবং নিজে নিজেই সে তার ট্রেনের গতি কমিয়ে নেবে। এখন প্রত্যেকটা লোকোমোটিভই অনেক বেশি অটোমেটিক পর্যায়ে চলে, সেক্ষেত্রে ড্রাইভার কন্ট্রোল থাকলেও, ম্যানুয়াল কন্ট্রোল থাকলেও সেখানে এই ধরনের অ্যাপসগুলোর যে কার্যকারিতা তা অনেকটা বেশি। বিশেষত যে নতুন ট্রেনগুলি আসছে, এলএইচবি কোচগুলো আসছে এবং যে নতুন লোকোমোটিভগুলো এখন তৈরি হচ্ছে, সেগুলোতে এই কবচ সিস্টেম অত্যন্ত বেশি কার্যকর। সেক্ষেত্রে কবচ যদি নাও থাকে, তাহলে পরেও যে বিষয়টা উঠছে যে তাহলে পরে বারবার করে রেলের তরফ থেকে কেন বলা হচ্ছে যে কবচ অন্যতম একটা মাধ্যম হয়ে উঠেছে যাত্রী সুরক্ষায়। সেক্ষেত্রে থাকা বা না থাকা দুটোই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে, কারণ কবচের মতন একটা অ্যাপ যেটাকে নিয়ে বারবার ভারতীয় রেল প্রমোশন করে থাকে, সেক্ষেত্রে এই অ্যাপ থাকলে পরেও সেটি কার্যকর কেন হলো না বা কেন নেই, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সকলের মধ্যে। একই সঙ্গে একটা বিষয় জানতে চাইবো, যেহেতু তুমি কথাটা বললে, এই যে এলএইচবি বা লিঙ্ক হফম্যান বুশ কোচ, এই কোচগুলোই তো এখন রাখতে বলা হয়েছিল এক্সপ্রেস ট্রেনগুলোর ক্ষেত্রে, এক্ষেত্রে কেন ছিল না সে বিষয়ে কোনো আলোকপাত করেছে রেলওয়ে? দেখো, প্রত্যেকটি সেকশনের বা নর্থ ফ্রন্টিয়ার বলো বা ইস্টার্ন বলো, সমস্ত ক্ষেত্রেই দেখা যায় তাদের যে রোলিং স্টক সেটা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। সব ট্রেনই এই মুহূর্তে যে এলএইচবি কোচে ট্রান্সফার করা সম্ভব হয়েছে তেমনটা নয়। বেশ কিছু ট্রেনকে ধীরে ধীরে ইস্টার্ন রেলের তরফ থেকে ট্রান্সফরমেশনের যে কাজ, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটি ট্রান্সফরমেশন হয়ে গেছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন সেটিও এলএইচবি কোচে ট্রান্সফার হয়ে গেছে, এবং অনেকদিন আগেই দার্জিলিং মেলের মতন যে গুরুত্বপূর্ণ ট্রেন সেটিকেও ট্রান্সফার করা হয়েছে। কিন্তু ধীরে ধীরে সেই প্রক্রিয়া হয়, কারণ প্রত্যেকটা ডিভিশনের জন্য নির্দিষ্ট এলএইচবি কোচ আসে এবং সেটা রোলিং স্টক অনুযায়ী সেভাবেই কিন্তু এই প্রক্রিয়াকে সম্পন্ন করা হয়। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে একেবারেই সেই ছবি দেখা যায়নি, এলএইচবি কোচ ছিল না সেখানে। থাকলে পরে হয়তো দুর্ঘটনার প্রবণতা এতটা আকার ধারণ করতো না, কারণ একটা কোচ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গেছে। সাধারণত এত ধরনের জার্কিং হলে এলএইচবি কোচের যে গঠন বা ধরন, সেই অনুযায়ী সেটি লাইন থেকে বিচ্যুত হতে পারে, কিন্তু এইভাবে দুমড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক মাত্রায় কম। যে জার্কিং তার সহ্য করার ক্ষমতা সেটা অনেক মাত্রায় কম। সেক্ষেত্রে এইটাও একটা দিক যে এলএইচবি কোচ নিয়ে এত কথা, এত চর্চা, সেখান থেকে দাঁড়িয়ে বহু ট্রেন এখনো পর্যন্ত চলে। শুধুমাত্র ইস্টার্ন, নর্থ ফ্রন্টিয়ার বা সাউথ ইস্টার্ন আমরা আমাদের চারপাশে যতটুকু দেখছি তা নয়, দূর দূরান্ত সেন্ট্রালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পুরনো লজ্জরে কোচ নিয়েও সেই দূরপাল্লার গাড়ি ছুটছে। সেখান থেকেই প্রশ্নচিহ্ন উঠছে যে বারবার করে ভারতীয় রেল তাদের বিভিন্ন ট্রেন নিয়ে, বিভিন্ন বুলেট ট্রেন, হাই স্পিড, সেমি হাই স্পিড ট্রেন নিয়ে বিভিন্ন রকম কথা বলেন, কিন্তু তারপরেও এই ধরনের দুর্ঘটনা, বারবার করে প্রাণহানির ঘটনা বারবার করে চোখে তুলছে যে ভারতীয় রেলের যাত্রী সুরক্ষায় কোথাও গিয়ে গলদ রয়েছে। সেই গলদ যতদিন না পূর্ণ হবে ততদিন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনা এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ শাশ্বতী। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। এই বিষয়ে সিএসআর জনক কুমার গার্গ, তাঁর কি প্রতিক্রিয়া আমরা শোনাবো। इन्वेस्टिगेशन अभी स्टार्ट हो रहा है, आफ्टरनून से इंक्वायरी स्टार्ट हो जाएगी। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को।
तो पहले वाली ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं, अभी इन्वेस्टिगेट कर रहे हैं। सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है, सारी अथॉरिटी जो दी गई है वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है। पेपर सिग्नल मिला है ऐसा बोल रहा है। नहीं, अथॉरिटी दी जाती है इसमें, जैसे ऑटोमेटिक सिग्नल होता है, कोई सिग्नल खराब होता है उसमें अथॉरिटी दी जाती है। इसको अथॉरिटी वगैरह मिली है और अथॉरिटी मिलने के बाद भी कैसे चले हैं वो सब इन्वेस्टिगेट का है, इन्वेस्टिगेट किया जाएगा। ऑटोमेटिक सिग्नलिंग, कुछ सिग्नल्स खराब थे। जब ये स्टैंडर्ड प्रोसीजर होता है, कोई सिग्नल खराब होते हैं तो उसको पार करने के लिए अथॉरिटी दी जाती है, वो अथॉरिटी दी गई है। उस अथॉरिटी देने के बावजूद भी कैसे इतना स्पीड आया है वो सब मैटर इन्वेस्टिगेशन का है, इन्वेस्टिगेशन करने। লোকসভা ভোটে একসঙ্গে লড়ে জেলার দুটি আসন নিজেদের দখলে রাখতে পারলেও ভোট শেষ হতেই শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিষ্ণুখণ্ড এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানতে পারা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দেখো, আবারও শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে রীতিমতো বীরভূম উত্তপ্ত, অশান্তর পরিবেশ তৈরি হয়ে উঠেছে। দেখো, যেটা জানতে পারছি যে বীরভূমের পারুই থানার অন্তর্গত সাত্তর যে অঞ্চল, সেই অঞ্চলের বিষ্ণুখণ্ডা গ্রাম, সেই বিষ্ণুখণ্ডা গ্রামেরই শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেই সংঘর্ষকে ঘিরে রীতিমতো এদিন প্রায় ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে কিন্তু মুড়ি মুড়কির মতো কিন্তু বোমাবাজি চলে। বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন কিন্তু ভর্তি রয়েছে বোলপুর শিয়ার মহকুমা হাসপাতালে, এবং বোমার আঘাতে দুজন ব্যক্তি কিন্তু ঝলসে গেছে। তাদের অবস্থা কিন্তু একেবারেই গুরুতর, আশঙ্কাজনক অবস্থায়। গ্রামে এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে কোনো অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে? দেখো, এখনো পর্যন্ত যেহেতু এই ঘটনাটা একটি ইনসিডেন্ট, অর্থাৎ রাজনৈতিক একটা সংঘর্ষের ঘটনায়, ফলত উভয় পক্ষের তরফ থেকে কিন্তু কোন রকম কোনো কিছু পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের কিন্তু হয়নি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন বিষ্ণুখণ্ড গ্রামে পারুই থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, গ্রাম কার্যত বিরাট উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যারা ভর্তি হয়ে রয়েছে সিআর হাসপাতালে, সেখানেও বোলপুর থানার পুলিশ এসেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে কি ঘটনা ঘটেছে। জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত যেহেতু ঘটনাটি সামনে এসেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই জেলা তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ওই অঞ্চলটি বলা যেতে পারে পারুই থানা। একটা সময় আমরা দেখেছিলাম 2014 সালে বারবার কিন্তু বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠত। সেই অঞ্চল আবার নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত। জেলা তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন তাদের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারি নাই। তারা কি বলছেন, তাদের বক্তব্য অবশ্যই আমরা শোনাবো। তবে অঙ্কুর, অবশ্যই আমরা ঘটনাস্থলে গিয়ে যেটা জানতে পারছি যে বিষ্ণুখণ্ডা যে গ্রাম, সেই গ্রামে সুজন শেখ তৃণমূলের এক পক্ষের গোষ্ঠী। তাদের যেটা দাবি যে সিপিএম থেকে বশির শেখ বলে যে তাদের যে গোষ্ঠী, তারা তৃণমূল কংগ্রেসে এসেছে এবং তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু এই বোমাবাজি করেছে, অশান্তি করেছে, তাদেরকে মারধর করেছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে, লুট করেছে বলে অভিযোগ। পাল্টা যে বশির শেখ রয়েছে তার গোষ্ঠীও কিন্তু এই বিষয়টি মানছে নারাজ। তারা বলছেন সুজন শেখের লোকজন মারধর করেছে। অর্থাৎ সুজন এবং বশির, এই যে দুই গোষ্ঠী মোশারফ তারা রয়েছে, এই গোষ্ঠীর সংঘর্ষে মূলত উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে যাতে নতুন করে অশান্তির পরিবেশ তৈরি না হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার বা আটক করেছে? দেখো অঙ্কুর, এখনো পর্যন্ত ঘটনা ঘটার পরই পারুই থানা, যেহেতু সাত্তর অঞ্চলের পারুই থানা পড়ছে, খুব স্বাভাবিকভাবেই পারুই থানার পুলিশ প্রথমে এই ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তারা কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই বিষয়টি এখন তারা কিন্তু তৎপর হয়েছেন যাতে নতুন করে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়, সেই বিষয়টি তারা কিন্তু দেখছেন। খুব স্বাভাবিকভাবেই পুলিশের পক্ষ থেকে তাদের যে ক্রিয়াকর্ম তারা কিন্তু গ্রামে কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গ্রামে বেশ কিছু বাড়িতে ভাঙচুর হয়েছে, বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বোমের সুতলি পড়ে রয়েছে, বোমের দাগ রয়েছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে রীতিমতো তুমুল বোমাবাজি হয়েছে এবং পুলিশ রয়েছে যাতে পুলিশ নতুন করে যাতে কোনো সংঘর্ষ না হয় সেই বিষয়টা দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ তারা কিন্তু ধরপাকড় শুরু করেছে। তবে পুলিশ অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো কিছু সংবাদ মাধ্যমকে জানায়নি। তবে অবশ্যই ভোট পরবর্তী পর্যায়ে বীরভূমে তুমি জানো যে দুটি লোকসভা কেন্দ্র, বোলপুর এবং বীরভূম,
এই দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলাকালীন কোনো অশান্তি না হলেও নির্বাচনের মিটতেই নির্বাচন পরবর্তীকালেই শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র পরিবেশ, এটা কিন্তু পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে 4 সাংসদের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল এই মুহূর্তে রাজ্যে আজকে দক্ষিণ 24 পরগনার আমতলায় তারা পৌঁছলে ভারতীয় জনতা পার্টিরই কর্মী সমর্থকরা তাদের উপর প্রতি বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের মধ্যে এসেছে সেই অগ্নিমিত্রা বল আমাদের সঙ্গে যোগাযোগ না করে আমতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। সরাসরি চলে যাব। শুভ্রজিৎ, ঠিক কি ঘটেছিল, ঠিক কি কারণে এই বিক্ষোভ? দেখো, একেবারে তোমার প্রথমেই জানিয়ে রাখবো, আজ কিন্তু সকাল থেকেই কার্যত উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এবং যেটা ঘটনা যে আজ কিন্তু ডায়মন্ড হারবারে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে আসেন বিজেপির যে 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল, তারা কিন্তু আসেন আমতলায় বিজেপির জেলা কার্যালয় এবং সেখানে এক অংশ কর্মীদের সাথে তারা দেখা করেন, তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং সেখান থেকে তারা যখন বিষ্ণুপুরের আলতাবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তখনই কিন্তু তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। যেটা জানা যাচ্ছে যে বিজেপির যিনি প্রার্থী ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অভিজিৎ দাস, তার যে কার্যালয় রয়েছে নির্বাচনী কার্যালয়, সেখানে মঞ্জুশ্রী ভিলায় সেখানেও কিন্তু প্রায় শতাধিক ঘর ছাড়া বিজেপি কর্মীরা তারা রয়েছেন। তাদের যেটা অভিযোগ যে কেন্দ্রীয় দল তাদের সাথে কোনোভাবে দেখা করেননি, তারা শুধুমাত্র জেলা কার্যালয় থেকে ঘুরে চলে যাচ্ছেন, জেলা কার্যালয়ে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলে চলে যাচ্ছেন এবং তাদের সাথে দেখা করা হয়নি। সেই কারণেই সেই কনভয় যখন বারুইপুরের উদ্দেশ্যে যাচ্ছিল, বারুইপুর রোড ধরে আলতাবেড়িয়ার উদ্দেশ্যে, তখনই কিন্তু রাস্তায় কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং বিপ্লব দেব তার সাথেও কিন্তু কথা বলেন বিজেপি কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারপর সেখান থেকে চলে যান কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবং তারপরে যেটা দেখা যায়, যে সমস্ত বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখায় তারা আমতলায় যে নিবারণ দত্ত রোডে বিজেপির জেলা কার্যালয় রয়েছে সেখানে গিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে, অর্থাৎ বিজেপি কর্মীদেরই দুপক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি, এবং পরে কিন্তু এই বিজেপি কর্মীরাই বিক্ষোভকারী যারা বিক্ষোভ দেখায় সেই বিজেপি কর্মীরাই কিন্তু আমতলায় জেলা কার্যালয়ে কার্যত তালা মেরে দেয়। বিজেপি কর্মীরাই বিজেপির জেলা কার্যালয় কিন্তু তালা মেরে দেয় এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপির দুটি গোষ্ঠী সৃষ্টি হয়েছে। শুভ্রজিৎ এবং হ্যাঁ দেখো, একেবারেই জেলা সভাপতি যিনি ছিলেন অভিজিৎ সর্দার, তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন এটি গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কোনো ব্যক্তির দ্বন্দ্ব হতে পারে এবং তিনি জানান যে গতকাল কিন্তু জেলার সহ সভাপতির সাথে রাজ্যের এক নেত্রীর সাথে কনফারেন্স কলে কথা বলানো হয়, গোটা বিষয়টি তাকে জানানো হয় এবং 9টার মধ্যে জেলা কার্যালয়ে ঘর ছাড়া বিজেপি কর্মীদের আসতে বলা হয় যেহেতু কেন্দ্রীয় দল আসবে। অপরদিকে যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস, তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তাকে জেলা নেতৃত্বের তরফ থেকে কোনোভাবে জানানোই হয়নি যে আজ ডায়মন্ড হারবারে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে আসছে কেন্দ্রীয় দল। এখানেই কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে এবং তারপর কিন্তু বেশ খানিকক্ষণ জেলা পার্টি অফিসে তালা মারা ছিল, তারপর কিন্তু তারা তালা ভেঙে জেলা পার্টি অফিসে প্রবেশ করে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। দিদি কি হয়েছে? আমতলা থেকে সন্দেশখালীতেও পৌঁছে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপি কর্মীদের বাড়িতে যায় এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালীর কোথায় কোথায় গেলেন, কি পর্যবেক্ষণ তাদের সার্বিক এই সফরে?
দেখো, বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম দক্ষিণ 24 পরগনার পরে এবারে উত্তর 24 পরগনার যে বসিরহাটের লোকসভার সন্দেশখালীতে বিশেষ করে সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের যে ছোট বিটপোল রয়েছে, যেখানে 45 এবং 46 নম্বর বুথে, সেখানে যান। যা তুমি জানো, এর মধ্যে বিপ্লব মিত্র অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব মিত্র এবং প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সহ মোট 4 জনের প্রতিনিধি দল আজকে যায় এবং বিশেষ করে পরাজিত প্রার্থী অর্থাৎ রেখা পাত্রকে সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে এবং তাদের অভিযোগ শোনেন এবং এই তথ্য সন্ধানকারী দল পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট তারা কেন্দ্রকে দেবেন বলে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি গ্রামবাসীদের আশ্বস্ত করেন এবং পাশাপাশি এটাও বলেন যে 2026 সরকারকে উৎখাত করতে হবে, তার জন্য আমাদের এই লড়াই জারি থাকবে। আপনারা যেভাবে লড়াই করেছেন সন্দেশখালীর মানুষ, সেভাবে গোটা রাজ্য এবং দেশের মানুষের কাছে দৃষ্টান্ত। আপনাদের পাশে দল আছে, কেন্দ্রীয় দল আছে এবং পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামে তারা কথা বলছেন, যারা 4 তারিখের রেজাল্ট ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা তারা গ্রাম ছাড়া এবং তাদেরকে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই পুরো বিষয়টা তারা এই কেন্দ্রীয় পরিস্থিতির উপর নজর রাখো। সঞ্জিত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এসএসকেএম কর্তৃপক্ষের কাছে হুমকি ইমেল, একই রকম হুমকি ইমেল কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কি রয়েছে এই হুমকি মেলে, এখনো পর্যন্ত এই মেল সম্পর্কে কি জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? দেখো, আজকে একটি ইমেল এসেছে যেটা দেখা যাচ্ছে যে এসএসকেএম সহ একাধিক ইউনিভার্সিটির কাছে এই ইমেল এসে পৌঁছেছে এবং যেখানে দেখা যাচ্ছে যে নাশকতার হুমকি বলে এমনটাই দেখা যাচ্ছে এবং যেই মেলে স্পষ্টত লেখা রয়েছে যে এই যে জায়গাগুলো অর্থাৎ এসএসকেএম এর যে একাডেমিক বিল্ডিং রয়েছে তার সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি সহ শহরের একাধিক ইউনিভার্সিটিতে এই নাশকতার মেল এবং সেই মেলে লেখা রয়েছে যে এই বিল্ডিংগুলোর ভিতরে বিস্ফোরক রাখা আছে এবং একই সঙ্গে কয়েকজন ব্যক্তি সেখানে রয়েছে যাদের হাতে রাইফেল রয়েছে এবং উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু এসএসকেএম এর কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুলিশের তরফ থেকে কিন্তু বম্ব স্কোয়াড পাঠানো হয়। কারণ এসএসকেএম অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রচুর মানুষ তারা আসেন ডাক্তার দেখানোর জন্য। বম্ব স্কোয়াড পাঠিয়ে রীতিমতো এসএসকেএম এর কোনা কোনা ছানবিন করা হয়েছে কিন্তু কোথাও কোনো কিছু পাওয়া যায়নি এবং এসএসকেএম একদম নিরাপদ। সেখানে পুলিশি ফোর্স আরও মোতায়েন করা রয়েছে। তবে এই মুহূর্তে যেমনটা জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে যে একদম এসএসকেএম নিরাপদ এবং একই সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ যে একাধিক ইউনিভার্সিটিতে এই মেল গিয়েছে সেগুলো ভুয়ো বলে এমনটাই গোয়েন্দাদের তরফ থেকে মনে করা হচ্ছে এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই মেল শুধু এসএসকেএম বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে আজকে এসেছে এটাই নয়, এর আগেও যেটা দেখা গিয়েছিল যে কলকাতার যে মিউজিয়াম রয়েছে সেখানে এই হুমকি মেল যায় এবং তা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় হয়ে যায়। তারপরেই দেখা যায় যে কলকাতার বিভিন্ন স্কুলগুলোকে টার্গেট করা হয় এবং তারপর যেটা দেখা যায় যে গোয়েন্দাদের তরফ থেকে বারবার এই বিষয়টা তদন্ত তারা করেন যে কোথা থেকে আসছে এই মেল, শুধুই কি নিছকই মজা করার জন্য এই মেল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেই তদন্তে নেবে। কিন্তু পুলিশ দেখতে পায় যে এই মেল শুধু রাজ্যে আসছে এমনটা নয়, বিভিন্ন স্টেটকে টার্গেট করা হচ্ছে। যখন কোনো স্কুলে আসছে বা কোনো হসপিটাল বা কোনো কোম্পানিতে আসছে সেগুলো তাদের অফিসিয়াল মেল এই হুমকি ইমেলগুলো আসছে এবং পাশাপাশি সমস্ত স্টেটকে এই মেল করা হচ্ছে একসঙ্গে এবং যেটা দেখা যাচ্ছে যে এই মেলগুলো কিন্তু রীতিমতো প্রক্সি সার্ভার ইউজ করে করা হচ্ছে। সেই কারণের জন্য আইপি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না এবং কে সেই মেল করছে সেই অবধি পৌঁছাতেও পারছে না গোয়েন্দারা। একেবারে ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। পাহাড়ে জলবিদ্যুৎ ও রেল প্রকল্পের ফলে তিস্তার ভয়ঙ্কর রূপ, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নদীর নাব্যতা কমে বিপত্তি বাড়ছে বলে মত পরিবেশ প্রেমী অনিমেষ বসুর। পাহাড়ের সমতলে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তার জল। তিস্তার গ্রাসে একাধিক বাড়ি, বাজার ও রাস্তা। তিস্তা বাজার জলের তলায়।
গত বছর অক্টোবর মাসে সিকিমের লোনাক হ্রদের বিস্ফোরণে হরপাবানে সিকিম সহ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতেও তার প্রভাব পড়ে। ফের এবছর বর্ষা শুরু হতেই ভয়ঙ্কর রূপ তিস্তার। পরিবেশপ্রেমী সংস্থা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, পাহাড়ে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষদের কিছু জানানো হয়নি। জলবিদ্যুৎ প্রকল্পের কারণে জল আটকানোয় নাব্যতা কতটা কমেছে তাও সরকারকেও জানানো হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আমাদের কর্মকাণ্ডের ফলে বিভিন্ন ধরনের সকল উন্নয়নের নামে যা যা ঘটেছে, তিস্তায় পলি সাংঘাতিক রকম পলি পড়ছে দীর্ঘদিন ধরে। এবং এই গত অক্টোবর মাসে যে গ্লেশিয়ার লেক ব্লাস্টের ফলে যে প্রচণ্ড গতিতে তিস্তায় জলস্ফীতি ঘটেছিল, তখন যে পলি জমেছে সেটা কোনো জায়গাতেই সেগুলোকে পরিষ্কার করা যায়নি এবং স্বাভাবিকভাবে নদীর নাব্যতা ভীষণ রকমভাবে কমিয়ে দিয়েছে। এখন পলি জমায় নদীর নাব্যতা কমে বিপত্তি বাড়ছে বলে জানান অনিমেষ বসু। যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো হয়েছে এদের কিন্তু এরা কোনো সাধারণ মানুষের কাছে কোনো রকম কিছু জানায়নি। মানে এই অক্টোবরের অত বড় ভয়াবহ যে কাণ্ড ঘটলো তিস্তার বুকে, তাতে তাদের ক্ষতি হয়েছে কি, আগামী দিনে কি ক্ষতি হতে পারে, তারা যে লক গেট দিয়ে জল আটকাচ্ছেন জলবিদ্যুৎ প্রকল্পর স্বার্থে, সেখানে কোন নাব্যতা কতটা কমেছে, তার জন্যে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে, এমন কোনো কিন্তু জানি না তারা সরকারকে দিয়েছেন কিনা বা সরকার তার পরবর্তীতে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। জলবিদ্যুৎ প্রকল্প বা এই যে বড় বড় যে প্রকল্প, এরপরে তো রেল আসছে, সেবকরংপুর রেলপথ, এই বড় বড় যে উন্নয়ন প্রকল্প, আর এই ভঙ্গুর আমাদের হিমালয়ের এই অঞ্চল, যা যা ঘটার, যা বিশেষজ্ঞরা এতদিন ধরে বলছিলেন সেইগুলোই ঘটছে। তিস্তায় একাধিক প্রকল্পের কাজ হয়েছে, গজলডোবায় এত বড় ব্যারেজ তৈরি করা হয়েছে, এই সমস্ত কিছুর প্রভাব এখন তিস্তার ওপর পড়ছে বলে জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান দীপক মণ্ডল। তবে ওভারঅল মানুষ তো তার নিজের প্রয়োজনে বাড়ি ঘরদোর করতে করতে নদীর একেবারে সন্নিকটে চলে আসছে, যার জন্যে তারা জল বাড়লে অ্যাফেক্টেড হওয়াটাই স্বাভাবিক। এই ঘটনাই ঘটছে। এছাড়া তিস্তা নদীতে তো লোডাম প্রজেক্ট হয়েছে, তার ফ্লো কন্ট্রোল হয়েছে, এই সব কিছুর এফেক্ট তো আছেই। গাজলডোবাতেও এত বড় একটা ব্যারেজ হয়েছে। তিস্তায় জলস্ফীতিতে একাধিক জায়গায় আতঙ্কে বাসিন্দারা, দুর্যোগ কাটার অপেক্ষায় পাহাড়বাসী। শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।